বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: রসিক চূড়ামণি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। শুরু করছি। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা ভবতারিণীর কাছে প্রার্থনা করতেন, মা আমাকে শুকনো সন্ন্যাসী করিসনি, আমাকে রসে বসে রাখিস মা। আমি সকলের সঙ্গে মহানন্দে দিন কাটাবো, হাসবো, হাসাবো, নাচবো, নাচাবো, মাতবো, মাতাবো, জীবন নিংড়ে অমৃত চোয়াবো। ভক্তদের সাবধান করে একটি ছড়া বলতেন, মুখলসা ভেতর বুদে দীঘল ঘুমটা নারী, পানাপুকুরের জল অতি মন্দকারী। রসিক চূড়ামণি রসরাজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর নানা প্রসঙ্গে ভক্তদের শিক্ষা দেবার জন্য নানা সময়ে নানা কথা রসিকতা করে বলতেন। ঠাকুরের জীবন কি অসাধারণ! লম্ফঝম্প কিছুই করলেন না, কিন্তু আমাদের জীবনে, আমাদের জাতীয় ইতিহাসে তিনি কিভাবে ঢুকে গেলেন। তিনি বলতেন, মা তুমি আমাকে সমাধি দিয়েছ, তুমি আমাকে দেখা দিয়েছ। আমি প্রায় মাসখানেক একেবারে সংজ্ঞাশূন্য হয়েছিলাম, আমার কোথায় হাত কোথায় পা আমি বুঝতে পারিনি। তারপর তুমিই বললে, তুই ভাবমুখে থাক। ভাবমুখ মানে সংসারের সীমানায় থাক, অর্থাৎ চৌকাঠে থাক। সুফি কবি রুমিও বলেছেন, আমাদের জীবনটা যেন একটা চৌকাঠের উপর, এদিকে পাশ ফিরলে সংসার, ওদিকে পাশ ফিরলে অনন্ত। মৃত্যু আমাদের কিছুই নয়, শুধু পাশ ফেরা এদিক থেকে ওদিকে। যখন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর চলে গেলেন, মা যখন হাতের বালা খুলছেন, তখন সকালবেলা জলজান্ত দিনের আলোতে ঠাকুর দেখা দিয়ে বলেছিলেন, না না না, ও কাজ করো না, হাতের বালা খুলো না। আমি কি মারা গেছি? আমি শুধু এ ঘর থেকে ও ঘরে গেছি। মা বলতেন, আমি যখন নহবতে ছিলাম তার দুহাত দূরে পঞ্চবটী। গভীর ঘন রাতে সেদিকে তাকাতেই ভয় করে। পঞ্চবটিতে ওই সময় প্রবেশ করলে মাটিতে কি আছে তা দেখা যায় না, কিন্তু ঠাকুর প্রতিদিন ওই সময় চটি পায়ে আমার ঘরের পাশ দিয়ে সেই পঞ্চবটিতে চলে যাচ্ছেন। সেখানের প্রতিটি জায়গা তার চেনা। এই আমার বেলতলা, এইখানে লাটুকে বসিয়েছি, গঙ্গার ধারে বসিয়েছি অন্যান্য ভক্তদের, পঞ্চবটী তলায় বসিয়েছি নরেনকে। সারা রাত্রি টহল দিতেন, কে কেমন ধ্যান করছে দেখার জন্য। আমি একটা বিরাট যোগী, আমি তন্ত্র সাধক, আমি উপবাস করে থাকি, আমি ধ্যান করি, এসব কিছু ঠাকুরের মধ্যে বাহ্য আড়ম্বর ছিল না। কেন থাকবে? তিনি তো নিজে ভগবান। মানুষকে তিনি যখন শিক্ষা দিতেন, তখন তাকে রসিকতার মাধ্যমে এমনভাবে আঘাত করতেন, ব্যঙ্গ বিদ্রূপ এত সুন্দর ছিল। যেমন একটা ঘটনা বলি। কলকাতার বিখ্যাত ব্যক্তি যদু মল্লিক, পাথুরিয়াঘাটার বিরাট ধনী পরিবারের। দক্ষিণেশ্বর কালীবাড়ির গায়েই তার বাগান বাড়ি। ঠাকুরকে খুব ভালোবাসতেন। বিশেষ করে যদু মল্লিকের মাতা ঠাকুরকে খুব পছন্দ করতেন, প্রায় সন্তানের মতো দেখতেন। যদু মল্লিক তার বাগান বাড়িতে এলেই ঠাকুরকে ডেকে পাঠাতেন। ওইখানেই ঠাকুর যীশুখ্রিস্টকে দেখেছিলেন, জেসাস খ্রাইস্ট তার মধ্যে প্রবেশ করেছিলেন। অনেক ঘটনা আছে। ওই বাগান বাড়িতে ঠাকুর স্বামীজিকে স্পর্শ করে তাকে চৈতন্য শূন্য করে দিয়েছিলেন। স্বামীজি চিৎকার করেছিলেন, এ কী করলে, এ কী করলে। সেই যদু মল্লিক অনেক দিন আর সেই বাগান বাড়িতে আসছে না। তিনি বিখ্যাত ব্যক্তি, কলকাতা কর্পোরেশনে আছেন। তিনি তর্ক বিতর্ক করেন। ইংরেজরা তাকে বলেন ফাইটিং কক। ঠাকুর ভাবলেন, অনেক দিন আসেনি, একবার তার কাছে যায়, বলে তার বাড়িতে গেছেন। তখন দুপুর গড়িয়ে বিকেল। যদুবাবু পুজো টুজো করে সেই সময় বিরাট মার্বেল পাথরের টেবিলের উপর চিৎপাত হয়ে শুয়ে আছেন। ঠাকুর ঘরে ঢুকে গুটি গুটি পায়ে তার কাছে গিয়ে বললেন, যদু, তুমি তো প্রায়ই বাগান বাড়িতে যেতে, এখন আর যাও না কেন? যদুবাবু বললেন, সময় পায় না। তখন ঠাকুর বলছেন, আচ্ছা যদু, তুমি এত মোসাহেব পোষো কেন? যদুবাবু বললেন, জমিদারদের তো মোসাহেব থাকবেই, তারা যাবে কোথায়?
আমাদের সাথে থাকে বলেই তো তাদের খাবার দাবার জোটে, কিছু পানীয় টানীয় জোটে। ঠাকুর বলছেন, যদু একটা গল্প বলি। কামার পুকুরে বুঝলে একটা ষাঁড় ছিল। সেই ষাঁড়ের একটা বিরাট লাল তোগমা ছিল। যদু একটু ভুরু কুচকালো। সেই ষাঁড়টার পেছন পেছন একটা বক যেত। লোকে বুঝতে পারত না ব্যাপারটা কি। ষাঁড় যেখানে যাচ্ছে বক সেখানে যাচ্ছে। ষাঁড় শুয়ে পড়ছে, বক দাঁড়িয়ে পড়ছে। ষাঁড় উঠে চলেছে, বক তার পিছন চলেছে। যদুবাবু বললেন, কেন? ঠাকুর বললেন, ওই বকটার ধারণা কোনো না কোনো দিন ওই তকলি খুলে পড়বে এবং আমি সেটাকে খাবো, কিন্তু ওটা কখনোই খুলে পড়বে না। তাই যতই মোসাহেবরা তোমার পেছন পেছন ঘুরুক, তারা জানে বাবুর হাত গলে একটি পয়সাও বেরোবে না। অতএব তোমাকে আমি বলি, তুমি পরের জীবনের কথা একটু চিন্তা করো। যদু মল্লিক বললেন, মৃত্যুর পর উদ্ধার পাবো কি না সে তো তুমিই জানো। ঠাকুর তখন বলছেন, এটা তোমার কথা না কথার কথা? যদি বিশ্বাস করে বলে থাকো তাহলে ঠিক আছে, যদি কথার কথা হয় তাহলে তুমি আরও খানিকটা নিচে নেমে গেলে। এই হলেন ঠাকুর। আরও একটি গল্প ঠাকুর তার ভক্তদের শোনাচ্ছেন। এক গুরু তার শিষ্যকে খুব ভালোবাসেন। তিনি তাকে সংসার থেকে বের করে আনলে তার ভবিষ্যৎ ভালো হবে ভেবে শিষ্যকে বললেন, অনেক তো সংসার করলে, এবার আমার সঙ্গে বেরিয়ে পড়ো। শিষ্য বললেন, গুরুদেব, বড় মেয়ের তো বিয়ে দিয়েছি, এখন মেজ মেয়ের বিয়ে না দিয়ে যদি বেরিয়ে পড়ি তাহলে সে ভাববে বাবা কত নিষ্ঠুর। গুরু বললেন, ছোট মেয়েও তো আছে। শিষ্য বললেন, তারও বিয়ে দেব। গুরু বললেন, তাহলে তো তোমার সংসার থেকে মুক্তির পথ নেই। শিষ্য বললেন, কি করব? এই তো সংসার। গুরু বললেন, দেখো তুমি সংসার কেমন আমি তোমাকে বলবো। শিষ্যকে একটি পুড়িয়া দিয়ে বললেন, রাত্রে এটা খেও, তুমি এতে মারা যাবে না, কিন্তু চিৎপটাং হয়ে থাকবে। সকলে ভাববে তুমি মারা গেছো। দেখো তারপর কি হয়। ভয় নেই, আমি বাইরে থাকব। গুরুর নির্দেশ মতো শিষ্য পুড়িয়া রাত্রে খেয়েছে। সকালবেলা তার স্ত্রী উঠে দেখে কর্তা ত্রিভঙ্গ মুরারি হয়ে মশারির ভেতর পড়ে আছে। মারা গেছে ভেবে কাঁদতে শুরু করেছে। পাড়ার লোক শুনে বাঁশ দড়ি নিয়ে এসেছে। এইবার তাকে বের করা হবে। এমনভাবে সে তেউড়ে আছে, বের করতে পারছে না, দরজায় আটকে যাচ্ছে। পাড়ার ছেলেরা তখন বলছে, দিদি দরজাটা খুলে ফেলি, তা না হলে বের করা যাবে না। তখন গৃহিণী বলছে, ও কাজটি করনি, ও কাজটি করনি, একে তো মরে গিয়ে আমাদের মেরে ফেলে গেছে, দরজা খুললে সে তো আবার লাগাতে হবে, বরং কেটে কেটে বের করো, পুড়িয়ে তো ফেলতেই হবে। এই কথা শোনা মাত্র শিষ্য তড়াং করে বিছানা থেকে লাফিয়ে কাঁধে গামছা নিয়ে গুরুদেবের সাথে চলে গেলেন। এই হলো সংসার। ঠাকুর এইভাবে রসিকতার ছলে আঘাত দিয়ে তিনি তার শিষ্যদের ভক্তদের নিজের হাতে গড়ে পিঠে নিতেন। ঠাকুর বলতেন, আমি চোরা বানের মতো ধীরে ধীরে ঢুকি, তারপর আস্তে আস্তে ভেতর থেকে তাকে ফেড়ে দিই। তোরা কি মনে করিস আমি ঢ্যামনা সাপ? আমি হচ্ছি গোখরো সাপ, যাকে ধরি তাকে শেষ করে দিই। আমি হচ্ছে গোখরো সাপ, যাকে ধরি তাকে শেষ করে দিই।